বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বিপ্লব দাস বলছিলাম। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি কি পদত্যাগ করছেন জানি না। আমরা যখন এই প্রতিবেদন করছি তখনও কিন্তু তিনি পদত্যাগ করেননি বা সরকার তাকে অপসারিত করেনি। কিন্তু একটা অভূতপূর্ব ঘটনা আমরা দেখলাম যে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন 24 ঘন্টার কাছাকাছি তারা রাস্তায় বসে রইলেন। তারা বিনীত গোয়েলের অবশেষে পুলিশ বাধ্য হলো যে তাদের ব্যারিকেড সরিয়ে নিতে, অর্থাৎ স্টেথোস্কোপের কাছে হার মানল ব্যারিকেড এবং অবশেষে 22 জনের প্রতিনিধি দল গেলেন এবং বিনীত গোয়েলের পদত্যাগ চেয়ে তাকে যে ডেপুটেশন, তাদের যে স্মারকলিপি সেটা দিলেন এবং তিনি গ্রহণ করলেন। অর্থাৎ বিনীত গোয়েলের পদত্যাগপত্র চেয়ে যে দাবি, সেই দাবি তিনি নিজেই গ্রহণ করছেন। মানে এরকম অভূতপূর্ব ঘটনা কলকাতায় তো আমরা শুনিনি, আমাদের জীবদ্দশাতেও শুনিনি, কিন্তু আমরা যেটা দেখলাম যে সারা ভারতবর্ষেও বোধহয় কোথায় এরকম ঘটনা নজির নেই। তো এই নজিরবিহীন ঘটনা তাহলে কি নিজেই পদত্যাগ করবেন, নাকি সরকার তাকে যতক্ষণ অপসারণ না করছে তিনি সরবেন না? কারণ তিনি বলেছেন তার কাজে তিনি খুশি এবং তিনি যেটা বলেছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যতক্ষণ তাকে না বলবে তখন তিনি পদত্যাগ করবেন না। তার মানে কি এই যে আরজি করে 9 আগস্ট যে ঘটনা ঘটেছিল, যে তথ্য লোপাটের অভিযোগ উঠছে, সমস্ত তথ্য লোপাট করে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং সেটা বিনীত গোয়েলের উপরেই এই দায়ভার চাপিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। তো সেখানে দাঁড়িয়ে তাহলে কি এই ওপর মহলে চাপিয়ে তিনি তথ্য লোপাট করেছেন জানি না। আজকে আমরা বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস ঘোষ। দেবাশিস দা, আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে। দেবাশিস দা, এই নজিরবিহীন ঘটনা, আমি আপনার পদত্যাগ চাইছি আর আপনি আমার থেকে সেই চিঠি নিচ্ছেন যে আপনার পদত্যাগ চাই, এ নিন, আপনি চিঠি নিন। এই ঘটনা কি দেখেছেন? বিশেষ করে কলকাতার নগরপাল একটা বড় জায়গা, অতীতে কি এই ঘটনা দেখেছেন? ঠিক বিপ্লব, এটা একেবারে আমাদের সবার কাছে আমরা দেখছি যে মানুষের যে ক্ষোভ সেটা যে কিভাবে পুঞ্জীবিত হয়েছিল এবং আজকে যে কোন জায়গায় গেছে, এটা একটা তারই প্রতিফলন। সত্যি আমরা স্যালুট জানাই সে জুনিয়র ডাক্তারদের এবং সবাইকে যারা আজকে পথে নেমেছেন, রাস্তায় নেমেছেন। এই যে একটা কথা বলা হতো না, বাঙালির মেরুদণ্ড নেই, আজকে বাঙালির সাধারণ মানুষ যারা বিশ্বাস করতে এতদিন যে এই যে গণতান্ত্রিক দেশে তাদের কাছে ক্ষমতা আছে, অ্যাটলিস্ট ভোটাধিকার তো আছেই, কিন্তু তারা হয়তো কোনোভাবে রিয়েলাইজ করেছে এটা সত্যি যে আমরা যারা সাধারণ মানুষ তারা হয়তো সত্যি পাওয়ারলেস। তার ফলে পাওয়ারফুলের যে কি বিষম অত্যাচার সেগুলো আমরা রোজ প্রতিনিয়ত আমরা সেগুলো পেয়েছি বা আমরা হজম করেছি। সেই হজম শক্তি আমাদের একটা তো লিমিট আছে, সেই লিমিটটা আজকে ছাড়িয়ে গেছে। আজকে যে তিলোত্তমা বলুন বা নির্যাতিতা যেটা হয়েছে সেটা তো আমরা আজকের দিনে এই সমাজে এটাকে অ্যাকসেপ্ট করার কোনো জায়গা নেই। এটা কি? এবং তারপরেও হতবাক যেটা আমরা হয়ে গেছি যে এই যে বিনীত গোয়েলের কথা আপনি বলছেন, এনার যদি আপনি সবাই জানেন এনার হিস্ট্রি কি, তিনি তো সেই কামদুনির যিনি সেই জিনিসগুলো করেছিলেন এবং যে সমস্ত রকম তথ্য গোপন থেকে শুরু করে আছে। আজ এই কামদুনির তো অনেক শাস্তি হয়নি এবং আপনি জানেন যে এখনো যারা কামদুনি যে হত্যাকারীর সঙ্গে যুক্ত ছিল তারা তো আজকে রাস্তায় ঘুরছে। তো এই যে জায়গাটা রয়েছে এটাই তো বিনীত গোয়েলের একটা পরিচয়। সেই বিনীত গোয়েলকে আমি জানি না কেন আজও রাজ্য সরকার এত প্রতিবাদ, এত আন্দোলনের মধ্যে কি এমন অসুবিধা আছে বিনীত গোয়েলকে তার জায়গা থেকে অ্যাটলিস্ট সরাতে পারছে না। এবং আজকে বিনীত গোয়েল, আমি জানি না ওনার সেই লজ্জা বা ওই জায়গাটা আছে কিনা, একটা মানুষ তাকে শিরদাঁড়া উপহার দিয়েছেন ডাক্তাররা যে মেরুদণ্ডটা সোজা রাখার। এটা আমি বিভিন্ন অফিসারদের সঙ্গে এবং যে কথা বলেছি, আজকে দেখুন আমরা স্বীকার করি বা না স্বীকার করি, বিনীত গোয়েল তো খুব একটা ইনডিসিপ্লিন নয়। বা ইনডিসিপ্লিন কিভাবে হবে? উনি যা কিছু করেছেন উনি তো পুলিশ মন্ত্রীর সঙ্গে ডেফিনেটলি আলোচনা করে সেটা করেছেন। আমরা এটা কোনো বলতে পারছি না যে পুলিশ মন্ত্রী বলেননি উনি করে দিয়েছেন, এটা তো হতে পারে না। অতএব এই যে জায়গাটা আছে সেখানে পুলিশ মন্ত্রীর দায় কিন্তু থেকে যাচ্ছে। এর পরের প্রতিবাদটা হয়তো ওই জায়গাতে আসবে। একদম এই জায়গাটাতেই প্রশ্ন। বিনীত গোয়েল একটা কথা বলেছেন চিকিৎসকদের, তারা যখন সেই ডেপুটেশন দিতে গেছিল, তারা পদত্যাগ চেয়েছে, তখন তিনি নাকি বলেছেন যে পদত্যাগে তিনি রাজি আছেন যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলেন। কারণ তিনি তার কাজে সন্তুষ্ট, তিনি তার কাজ
তাতে তিনি সন্তুষ্ট। তাহলে কি এর মধ্যেই তিনি বুঝিয়ে দিলেন যে এই যে তথ্য মানে আরজি করের ঘটনায় 9 আগস্ট যে ঘটনা ঘটেছে এবং সেখানে সবথেকে যে তথ্য মানে বিকৃত করা, তথ্য লোপাট করার যে অভিযোগ উঠেছে বিশেষ করে পুলিশের বিরুদ্ধে, যা হওয়ার কথা ছিল সেটা হয়নি, সেই জায়গাটা থেকে তাহলে কি বিনীত গোয়েল এই ওপর মহলের নির্দেশ পালন করেছিলেন, অর্থাৎ নির্দেশ পালন করাই তার কাজ, সেটাই কি তিনি বুঝিয়ে দিলেন? একেবারে, মানে এটাই তো আজকে জনগণ বলতে চাইছে। মানে একটা উদাহরণ আমি দিচ্ছি, যে বারবার আমি কেন পয়েন্টে আসছি, যে তুমি খেয়াল করে দেখো বিপ্লব, যে আজকে যখন ডার্বি ম্যাচের সময় ডার্বিটা ক্যান্সেল হয়েছিল কেন, যে পুলিশ অত দিতে পারবো না বলে, কিন্তু আসলে যখন ডার্বি সমর্থকদের কিভাবে পুলিশ, কত পুলিশ নামিয়েছিল, মানে ডার্বি হতে গেলে যে পুলিশটাকে তার দ্বিগুণ পুলিশ নেমে তাদের উপর অত্যাচার হলো, অথচ সেই পুলিশ যখন আরজি করে গুণ বাহিনী ঢুকে সমস্ত তথ্য এবং ইত্যাদি ধ্বংস করছে, তখন সেই পুলিশ কি করলো, যে নার্স এবং কারো কাপড় বা ছায়ার তলায় লুকালো। মানে এটাই তো দ্বিচারিতা। মানে এই যে দ্বিচারিতা, এটা আমি বলবো না বিনীত গোয়েল করছেন, বিনীত গোয়েল তো প্রশাসনের তরফ থেকে করছেন, কিন্তু এটা তো আসলে রাজ্য সরকার করছেন। মানে যার থেকে আমাদের গুড গভর্নেন্সের আশায় যাকে মানুষ ভোট দেয়, এটা কি গভর্নেন্স? মানে আমরা কি এটা চাই? মানে এই যে জায়গাটা, এই জায়গাটাই মানুষ আজকে প্রতিবাদ করার চেষ্টা করছে, এবং মানুষ এটা খুব ক্লিয়ার যে যতক্ষণ না শাস্তি হচ্ছে ততক্ষণ এই জিনিসটা চলবে। আমি একটা ছোট্ট কথা বলি বিপ্লব, এটা আমাদের অনেক সবাই জানেন, মানে একটা গল্পের মতো, যে একটা বালক ছিল, দুষ্ট বালক। সেই বালক কি করছিল, একজন মানুষ, এটা সন্ন্যাসী, নদীর ধারে বসেছিলেন। বালক কি করতো, রোজ গিয়ে তাকে খোঁচাতো। এবার সন্ন্যাসী একটা সাধারণ মানুষ, তিনি কিছু করতে পারছিলেন না। তিনি একদিন মাথায় বুদ্ধি করলেন। তিনি কি করলেন, বালককে বললেন যে দেখো বাবা, তুমি যে আমায় খোঁচাচ্ছ, তুমি তো কিছু পাচ্ছ না আমায় খুঁজিয়ে, তুমি একটা কাজ করো, এখানে না ঘোড়া চড়ে দেখবে সেনাপতি আসছে, ওই সেনাপতির কাছে অনেক মানে রত্ন সোনা এসব থাকবে, ওকে যদি তুমি খোঁচাখুচি করো তাহলে কিন্তু তোমাকে অনেক সোনা উপহার দিতে পারে। তো বালক ভাবলো, বাহ, এ তো খুব ভালো কথা। তো সে কি করলো, ওই যে সেনাপতি তাকে গিয়ে খুঁচালো, সেনাপতি তো সঙ্গে সঙ্গে তরোয়াল বার করে গলাটা কেটে দিল। মানে আমি এটা বলছি যে আজকে সাধারণ মানুষের কাছে হয়তো লিটারালি সেই অর্থে তরোয়াল নেই, আমাদের কাছে তরোয়াল যেটা আছে সেটা হচ্ছে আমাদের প্রতিবাদ। এবং এই যে প্রতিবাদ, এই প্রতিবাদে কিন্তু অনেকের গলা কেটে যেতে পারে। গলা কাটা মানে আমি কিন্তু লিটারালি গলা কাটা বলছি না, আমি বলছি এই যে আমাদের প্রতিবাদের ভাষা আজকে বেরিয়েছে, মানুষ যে আজকে মানে কোনো রাজনীতির রং না দেখে প্রতিবাদ করছে, এতে কিন্তু সরকারকে ভাবতে হবে যে সরকার কতটা ভুল করেছে, কতগুলো ভুল করেছে। মানে একের পর এক আজকে সারদা নরদা থেকে শুরু করে আজকে শিক্ষার মতো, পশ্চিমবঙ্গের শিক্ষার মতো জিনিস চুরি হয়ে গেছে, আজকে মানুষ তার কোনো সুরাহা পায়নি। আজকে রেশন দুর্নীতি হয়েছে, মানুষ কোনো সুরাহা পায়নি। গরু, কয়লা, আমাদের সব চুরি হয়েছে, সেগুলোর কোনো সুরাহা পায়নি। মানুষ দেখতে দেখতে ক্লান্ত, এবং আজকে মানুষ আর সহ্য করতে পারছে না। অতএব এই জায়গায় দাঁড়িয়ে বিনীত গোয়েলকে তো একেবারেই পদত্যাগ করতে হবে। আমি জানি না ওনার, মানে আমাদের তো সাধারণ মানুষ হচ্ছে, আমরা তো একদম আমরা জানি না যে সময় আমরা প্রতিবেদন আপনার সাথে আমি কথা বলছি, ইন্টারভিউ করছি, তখন পর্যন্ত বিনীত গোয়েল কিন্তু পদত্যাগ করেননি বা তাকে অপসারিত করা হয়নি। আমরা জানি না, হয়তো যখন আমাদের এই প্রতিবেদনটি যাবে তখনও যদি অপসারণ করা হয়, তাহলে কেন দেরি? কারণ এই যে সন্দীপ ঘোষ, যেরকম বিনীত গোয়েল তেমন সন্দীপ ঘোষের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস এই স্টুডেন্টরা, কেন এই সারা বাংলার মানুষ চেয়েছিলেন যে একটি সরকারি হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতাল, যে হাসপাতালে একজন চিকিৎসক তরুণী খুন হলেন, ধর্ষণ হলেন, এবং তার তথ্য চাপার জন্যে অধ্যক্ষের যে ভূমিকা, অধ্যক্ষের কোনো বয়ানই নেওয়া হলো না, সেই অধ্যক্ষকে অপসারণ তো করাই হলো না, তাকে আবার পোস্টিং দেওয়া হয়েছে অন্য একটি মেডিকেল। আমি এটাই তোমায় বলতে চাইছিলাম যে মানুষের চাপে কিন্তু তাকে সরে যেতে হলো। আজকে বিনীত গোয়েলকে কি সরানো হবে আমরা জানি না, বা তিনি পদত্যাগ করবেন কিনা। ঠিক, আজকে আরজি কর থেকে তাই কিন্তু প্রাইস পোস্টিং দেওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে, কিন্তু স্বাস্থ্য দপ্তর থেকে, সেটা কিন্তু আটকেছে শুধুমাত্র প্রতিবাদের জন্য, ওনাকে ঢুকতে দেওয়া হয়নি। মানে যদি আজকে সরকার এর স্টেপ না নেয়, তাহলে কিন্তু মানুষ সেই প্রতিবাদের ভাষাটা শিখে গেছে এবং জেনে গেছে, তাহলে কিন্তু মানুষ ওই শেষ অবধি দেখবে। মানে আমরা এটাও বলছি যে সন্দীপ ঘোষকে কালকে সিবিআই অ্যারেস্ট করেছে, আমরা খুব খুশি, সবাই খুব খুশি, কিন্তু এটা দেখতে হবে সন্দীপ ঘোষকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে 2021 সালের টেন্ডার দুর্নীতির হিসাবে, এখনো কিন্তু এই ইস্যুতে কিছু হয়নি। মানে এই ইস্যুতেও তো ওকে তো শাস্তি দরকার, এটা তো আমরা চাইছি সবাই মাত্র। আমরা সত্যি এখনো কালকের 5 তারিখ, কালকে সুপ্রিম কোর্টের একটা ভার্ডিক্ট আছে, সেই ভার্ডিক্টের দিকে আমরা এখনো তাকিয়ে আছি, কারণ আমরা এখনো বিচার ব্যবস্থায় আমরা ভরসা রাখি। আমরা বিশ্বাস করি যে কালকের ভার্ডিক্ট, যে আমরা যেগুলো চাইছি, আমরা যে শাস্তি চাইছি, তার জন্য একটা কিছু উপায় নিশ্চয়ই সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্টেরও দেবে। একদম আমরাও সেদিকেই নজর রাখবো, যে রাত পোহালেই
সুপ্রিম কোর্টের দিকে এখন সকলেই নজর, কারণ দুটি থাপ্পড় তো হয়েছে। 5 তারিখে কি থাপ্পড় খায় রাজ্য সরকার, আমরা কিন্তু সেদিকে নজর রাখবো। আর যে অভয়া, তার যে বিচার, যে তার প্রতি যে অত্যাচার হয়েছে, তার অত্যাচারের পরে যে তথ্য লোপাটের যে ঘটনা ঘটেছে, রাস্তায় এই প্রতিবাদ মানুষ নেমেছে। আর 4 তারিখ রাতের বেলা মানুষ 1 ঘন্টা যে সমস্ত আলো নিভিয়ে মোমবাতি নিয়ে রাস্তায় বেরিয়েছে। হ্যাঁ, এই যে প্রতিবাদ ভারতবর্ষে হয়তো প্রথম, কেউ দেখেনি। গত 2 দশক ধরে আমাদের জন্মে তো আমরা শুনিনি বা দেখিনি এরকম মানুষ রাস্তায় নেমেছে। সেই জায়গা থেকে আমরা এখন সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে থাকবো, কিন্তু আবারও আমরা স্যালুট জানাবো এই জুনিয়র ডাক্তারদের, যারা রাস্তায় নেমে যেভাবে সরকারকে বাধ্য করলো যে মেরুদণ্ড হাতে নিয়ে, যে মেরুদণ্ড সোজা রেখে বাঙালি চলছিল এতদিন, যে বাঙালির মেরুদণ্ড শক্তি যে সোজা বেঁকা নয়, সেটা কিন্তু তারা আজকে দেখালো। সেই জন্য তাদের স্যালুট। এখন দেখার যে বিনীত গোয়েল কবে পদত্যাগ করেন। ধন্যবাদ দেবাশিস দা, ধন্যবাদ আপনাদের, সবাই ভালো থাকবেন, নমস্কার।